চারপাশে ঘুটঘুটে অন্ধকার, আকাশে চাঁদ থাকলেও কালো মেঘে চাঁদটা ঢেকে গেছে। ঠান্ডা বাতাস এসে বারবার আমার গায়ে ধাক্কা দিচ্ছে। একবার মনে হচ্ছে ফিরে যাই, তারপরেই মনে হচ্ছে না, বিমলের বাবাকে কথা দিয়েছি। আবার একটু পরেই মনে হলো যেন একটা পায়ের শব্দও শুনতে পাচ্ছি। বাড়ির পেছন থেকে খানিকটা চলে এসেছি। একটু দূরে সেই পুকুরটা দেখা যায় আর তার পাশে ঝোপটাও। আর এমন সময় দেখতে পেলাম যে ওপারের ঠিক মাঝামাঝি জায়গায় পথের উপরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। তার পরনে সাদা শাড়ি। সেইখানে দাঁড়িয়ে থেকেই সে আমার দিকেই তাকিয়ে রয়েছে। এমনই একটা দৃশ্য। আমি প্রথমে থতমত খেয়ে গেলাম। আমার কিছু বলতে যাওয়ার আগে সে গম্ভীর গলায় বলল, তোর এত বড় সাহস, তুই আমার পিছু পিছু এখানে এসেছিস? তোকে মেরে ওই পুকুরের জলে কাদার মধ্যে ডুবিয়ে রাখবো, কেউ খুঁজে পাবে না। এত বড় একটা সাবধান বাণীর পর সামনে না গিয়ে আমিও চুপ করে দাঁড়িয়ে রইলাম। তোদের তো আগেই বলেছি, এই যে আমার হাতে যে তাবিজটা ছোটবেলা থেকেই আছে, এটা আমার সঙ্গেই থাকে। বেশ কয়েকবার এটাকে আমাকে শোধন করাতেও হয়েছে, তাই আমার ভয় একটু কমই যাকে বলে। তাই আমি বললাম, কে তুই? কেন বারবার বিমলকে এমনভাবে ভয় দেখাচ্ছিস? বিমল তো তোর কোনো ক্ষতি করেনি। কি আছে বিমলের কাছে তোর? আমি বিমলকে নিয়ে যেতে চাই। বিমল আমার সঙ্গে যাবে। ওর গায়ে বিয়ের গন্ধ লেগেছে। বিয়ের গন্ধ লাগার পরে বিমলকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, বিয়ে যত এগিয়ে আসে ততই কনে আর ছেলের চারপাশে অশুভ শক্তি বের হয়ে আসে এই সময়। তাই একা একা কোথাও যেতে নেই, একা একা অনেক কিছুই করতে নেই। তার জন্যই কি ব্যাপারটা হয়েছে। তখন সেসব তথ্য কথা মনে আনার সময় ছিল না। আমি বললাম, আমি বিমলের সঙ্গে আছি। আমি থাকতে বিমলের কোনো ক্ষতি তোকে করতে দেব না। তুই কে? আমি কে তোকে বলবো না। তুই তুই চলে যা এখান থেকে। বিমলকে বাঁচাতে গেলে তুইও বিপদে পড়বি। তোকেও জলকাদার মধ্যে ডুবিয়ে মারবো, যেমন ভাবে এর আগেই গ্রামের দুজনকে মেরেছি। তাকিয়ে দেখি অল্প হাওয়ায় তার মাথার চুলগুলো উঠছে। মেঘের আড়াল থেকে চাঁদটা তখন বেরিয়ে এসেছে। চাঁদের আলো তার মুখের উপর গিয়ে পড়তেই আমি চমকে উঠলাম। সাদা মণিহীন দুটো চোখ, মুখটা অদ্ভুত ভয়ঙ্কর, যেন মুখে করটির উপরে চামড়া বসিয়ে দিয়েছে কেউ। আর সেই চামড়ার গায়ে ক্ষত চিহ্ন। সে ক্ষত থেকে রক্ত ফোঁটা ফোঁটা বাইরে বেরিয়ে আসছে। সে একটা প্রচন্ড চিৎকার করে উঠল। তার সেই চিৎকারের শব্দে আমি ভয়ে একবার পেছনে সরে এলাম। সামনে যাওয়ার সাহস আর করতে পারছি না। সে পেছনের দিকে ঘুরল। পুকুরের দিকে হাঁটতে হাঁটতেই সে আমাকে উদ্দেশ্য করে যেন কিছু বলতে লাগলো। বিমলকে আমি নিয়ে যাব। ও একবার যখন আমার কাছে এসেছে, আমি তোকে ছাড়বো না। কথাটা শুনেই মনের মধ্যে একটা খটকা লাগলো। বিমল ভয়ঙ্কর মূর্তিটার কাছে কখন গেছে? কিন্তু এইখানে আর কিছুই হবে না। বিমলের কাছ থেকে সব কথা জানা দরকার আগে। যখনই ফিরতে যাব দেখি সেই ভয়ঙ্কর মূর্তি আমার পথ আগলে সে দাঁড়িয়েছে। তার দুই সাদা চোখে যেন আগুন ঝরছে। কটমট করে সে আমার দিকেই তাকিয়ে রয়েছে। এক মুহূর্তের জন্য মনে হলো যদি আমার হাতে সেই তাবিজটা না থাকতো তাহলে যে কি না কি হয়ে যেত। এই মুহূর্তে সে আমার ঘাড় মোটকে ওই পুকুরের কাঁদার মধ্যে নিশ্চয়ই লুকিয়ে রাখত। এমন অবস্থায় বুকের ভেতরটা একবার কেঁপে উঠেছিল। নিজেকে সামলে নিলাম। কতক্ষণ যে ওইভাবে দাঁড়িয়েছিলাম মনে নেই। হঠাৎই জ্ঞান ফিরতে দেখলাম বিমল আমায় জানালা থেকে ডাকছে, আর আমার সামনে আশেপাশে কেউই কোথাও নেই। আমি তাড়াতাড়ি বিমলের দিকে এগিয়ে গেলাম। জানালার ওপার থেকে বিমল ভয় পাওয়া গলায় বলল, তুমি কি ওকে দেখেছো দাদা? হ্যাঁ, তুমি দেখেছো ওকে? তোমার সামনে দাঁড়িয়েছিল। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আর একটু হলেই চিৎকার করে ফেলতাম, কিন্তু তোমার কোনো ক্ষতি করেনি তো? হ্যাঁ। আমি তাকে কিছু উত্তর দিতে যাব তার আগেই বিমল প্রচন্ড চিৎকার করে জানালা থেকে ছিটকে গেল ঘরের ভেতরে। আমি তার দৃষ্টি অনুসরণ করে পেছনের দিকে তাকাতেই দেখতে পেলাম সেই ভয়ঙ্কর মূর্তিটাকে। পুকুরের পাড়ের গাছটা অস্পষ্টভাবে দেখা যায়। চাঁদের আলোয় দেখলাম সেই গাছের ডাল ধরে সে টিকটিকির মতো উপরের দিকে উঠে যাচ্ছে, আর খিলখিলিয়ে তার সেই হাসিটা ছড়িয়ে পড়েছে চারপাশের আকাশে বাতাসে। আর সেখানে দাঁড়াতে সাহস করলাম না, তাড়াতাড়ি ঘরে এসে ঢুকলাম। আর কি রাতটা জেগেই কাটিয়েছিলাম আমি আর বিমল।
হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি, যেটা সবচেয়ে বিশ্বস্ত। বিখ্যাত পিএসজি ও সিরিয়া এখানে স্পন্সর। এশিয়া কাপ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবে ও স্কোরের ভবিষ্যদ্বাণী করে নগদ জিততে পারবে, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে বর্তমানের বিখ্যাত চিকেন রোড ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেমস, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই অর্থ জেতার সম্ভাবনা। তোমরা কি নতুন? তাহলে মাত্র 300 দিয়েই তোমরা এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেকদিন। তবে আমার সাবস্ক্রাইবাররা রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড বইমেলা ব্যবহার করলে প্রথমবার জমাতে পারবে 12,000 পর্যন্ত ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি তুলে নিতে পারবে। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, তুমিও ব্যবহার করতে পারো। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে 1xBet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড বইমেলা ব্যবহার করে রেজিস্ট্রেশন করো এবং বোনাস পাও। বুলটাইদের বাড়িতে আমাদের আড্ডা বসে। আড্ডা বলতে আমি, বুলটাই আর তার সঙ্গে বিভাস, আর আমাদের আড্ডার মধ্যমণি মধু জেঠু। মধু জেঠু আমাদের সম্পর্কের জেঠু নয়, আমাদের পাড়াতেই থাকে। বুলটাইদের বাড়িতে বারান্দার ঘরে সন্ধ্যাবেলা আমাদের আড্ডায় মধু জেঠু আমাদের অদ্ভুত গল্প শোনায়। আজ দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। বিকেলে বুলটাইদের বাড়িতে গিয়ে দেখলাম বিভাস কিংবা মধু জেঠু কেউই আসেনি। বুলটাইকে বললাম, কিরে, কেউ তো আসেনি, আজকে তাহলে কি আড্ডা হবে না? আর হবে না কেন? আড্ডায় আসার সময় তো এখনো পার হয়ে যায়নি। যদিও মধু জেঠুর আড্ডায় আসার সময়টা ওই 6টা থেকে 9টা করে দিয়েছে, তবুও দেরি তো হতেই পারে। আজ সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, আসার সময় একবার 2 মাসির বাড়িটা হয়ে এলে মন্দ হতো না। কিন্তু আমি ভাবলাম ওরা হয়তো এসে। আমার মুখের কথা শেষ না হতেই মধু জেঠু আর বুলটাই ছাতা নিয়ে এসে ঢুকলো। তারপর বারান্দার এক পাশে ছাতাগুলো নামিয়ে রেখে পা মুছতে মুছতে মধু জেঠু বলল, এমন বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে আকাশটা ভেঙে পড়েছে। বিভাস বলল, ছোটবেলায় যখন বৃষ্টি হতো মাকে জিজ্ঞেস করলে বলতো আকাশ যখন কান্না করে তখন বৃষ্টি হয়। তখন কিন্তু সেই কথাগুলি বিশ্বাস করতাম। ছোটবেলার অনেক কিছুই ভালো ছিল, একটু বড় হয়ে সব কিছুই কেমন যেন এলোমেলো হয়ে গেল। ছোটবেলাটাই ভালো হয়, কিন্তু ছোটবেলায় মনে হয় বড় হলে ভালো হতো। আর বড় হলে সব থেকে প্রথমে যেটা পাই তা হলো স্বাধীনতা। সব সময় পড়তে বসা, সন্ধে হতেই ঘরে ঢুকে এসে বাবা মায়ের বকুনি, এই সমস্ত কেমন যেন ভালো লাগতো না। অথচ বড় হওয়ার পরে বুঝতে পারা যায় ওই সময়টাই হলো আমাদের জীবনের সব থেকে স্মরণীয় যুগ। মধু জেঠু কথা বলতে বলতে তার জন্য বরাদ্দ চেয়ারটায় গিয়ে বসল। আমরা 3 জনে বিছানার ওপর উঠে পড়লাম। একটু পরেই বুলটাইয়ের মা আমাদের জন্য চা আর তার সঙ্গে মেরি বিস্কুট নিয়ে ঢুকলো। এটা আমাদের জন্য সব সময় বরাদ্দ। মধু জেঠু চুপচাপ বসে একটু উসকুস করতে লাগলো। বুলটাই বলল, চিন্তা করো না, তুমি এসেছো দেখে মা নিশ্চয়ই চায়ের জল বসিয়েছে। এক্ষুনি চা চলে এলো বলে। কিন্তু এত দেরি হলো কেন? আরে শুনিসনি, উত্তর পাড়ায় ননীদের যে মেয়েটি আছে সেই মেয়েটিকে নাকি ভূতে ধরেছে। সেখানেই যাব বলে বেরিয়েছিলাম, পথে মধু জেঠুর সঙ্গে দেখা হয়ে গেল। এমন বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে উত্তরপাড়া পর্যন্ত হেঁটে যাব কিনা দোনমনো করছিলাম। মধু জেঠু জোর করে নিয়ে এলো। আরে ওসব আবার দেখার কি আছে, সবই তো একই ব্যাপার। সত্যি বা মিথ্যে কিনা সেটা যাচাই করার দরকার। নার্ভের জটিল সমস্যা হলেও মানুষ এমন করেই থাকে। মোটেই না, বাবা বলেছে ননীদের মেয়ে নাকি সকালে কাঁচা মাছ খেতে গিয়েছিল। নার্ভের সমস্যা হলে কেউ কাঁচা মাছ খেতে যায় না। নিশ্চয়ই ব্যাপারটা গন্ডগোলের। বুলটাই একটু ভীতু। সে বলল, আরে ওসব কথা বাদ দাও তো। আর তুমি যখন এসেই পড়েছ, তাহলে আজ এই বৃষ্টির দিনে একটা গল্প হোক নাকি? তোমার ঝুলিতে তো আরব্য রজনীর চেয়েও বেশি গল্প আছে। একদম ঠিক কথা শুনেছিস। চেষ্টা তো করেছিলাম কোনো একজন লেখক বন্ধুকে পাঠানোর। যদি পাঠাতে পারতাম তাহলে তাকে দিয়ে গল্পগুলো একবার বাজারে ছড়িয়ে ফেলতে পারলে দেখতিস মুড়ি মুরগির চেয়েও তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত। কিন্তু
কপালটাই খারাপ। লেখকরা গল্পের প্লটের জন্যই এদিক ওদিক হাপিদ্দেশ করে, আর আমি দেখ এতগুলো গল্প মাথার মধ্যে নিয়েও কাউকেই আর পাচ্ছি না। আমি একটু তাড়াতাড়ি উস্কে দেওয়ার জন্য বললাম, হ্যাঁ, চিন্তা কিসের, সব কিছুর তো সময় থাকে বলে তুমি বলো। নিশ্চয়ই এখনও সময় আসেনি, কিন্তু তুমি কি যেন বলবে বলেছিলে? বলবো বলবো, আগে চা আসুক তারপরেই বলবো। চা না হলে ঠিক গল্প বলার আমেজটা না খুঁজে পাওয়া যায় না, বুঝলি? তোরা একটু গুছিয়ে বস দেখি, আর বলটা একটু দেখতো গিয়ে, আর কত দেরি হবে? বুলটাইকে দেখতে হলো না, তার আগেই তার মা চায়ের কাপগুলো নিয়ে এসে ঢুকলো। সবার হাতে একটা করে চায়ের কাপ আর প্লেটে ছড়িয়ে রাখা মেরি বিস্কুটগুলো আমাদের কাছে এসে পড়তেই মধুজিটু বলে উঠল, বৌমা, তোমার হাতে চা খাওয়ার জন্য এই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা তোমার বাড়িতে এসে ঢুকে পড়ি। তবে মাঝে মাঝে মনে হয় যে আজ আর বাড়িতে ঢুকতে দেবে না। আপনি আমাদের বাড়িতে আসবেন এটা তো আমাদের কাছে যাকে বলে সৌভাগ্য। আপনার কথা কত শুনেছি, কত জায়গায় ঘুরেছেন আপনি। তা আপনার সঙ্গে আমাদের এই পুঁচকেগুলোর কি করে বন্ধুত্ব হলো সে কথা কিন্তু আমি বুঝতেই পারি না। আর আপনি নাকি বানিয়ে বানিয়ে ওদের অনেক গল্প বলেন। এমন বলেছে নাকি? আরে বানিয়ে বানিয়ে গল্প বলতে যাবো কেন? আমার কাছে এত ঘটনা আছে যে বলে শেষ করা যাবে না। তারপর আবার বানানোর দরকার হয় নাকি? এখানে বলা দরকার, আমরা কিন্তু মোটেও পুচকে ছেলে নই। আমরা তিনজনেই উচ্চ মাধ্যমিক পাশ করে বসে আছি কলেজে ভর্তি হওয়ার জন্য। চেষ্টা চলছে একই কলেজে তিনজনের ভর্তির জন্য। একটা প্রবল বাসনা আমাদের, তার জন্য একটু অপেক্ষা। আর এই সময়টা মধুজেটুর কাছে গল্প শুনে আমাদের যাকে বলে সন্ধেগুলো বেশ ভালোই কাটছে। বুলটাইয়ের মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বুলটাই বলল, মা সব কিছু বাড়িয়ে বাড়িয়ে বলে। মোটেই আমি মাকে বলিনি যে তুমি আমাদের বানিয়ে বানিয়ে গল্প বলো। হাহ, তুমি যে সমস্ত কথা বলো তার সবটাই যে সত্যি সে কথা আমরা জানি মধু জেঠু, মিথ্যে বলবো না। চায়ে একটা লম্বা চুমুক দিয়ে মধুজেটু বলল, আহ, কারোর বিশ্বাস অবিশ্বাসে কোনো কিছুই যায় আসে না, বুঝলি? আসল যে সত্যি কথা সেটা সব সময় সত্যিই থাকে। তা তোরা মানিস কি না মানিস তাতে আমার কিছুই যায় আসে না। তারপর আরেকটা চুমুক দিল। আমি মানে রবি, আমার পাশে বুলটাই এবং তার পাশে বিভাস চুপ করে বসে অপেক্ষা করতে লাগলাম মধু জেঠুর মুখ থেকে একটা গল্প শোনার জন্য। তারপর কি যেন বলছিলি? উত্তরপাড়ার ননীদের মেয়েকে নাকি ভূতে ধরেছে। তা সে কেমন ভূত একটু বলতো? ভূত কিন্তু আবার অনেক রকমের হয়, বুঝলি? এত যে ভূতের ভাগ আছে সে কথা কি আমিও জানতাম নাকি? কিন্তু এখানে ওখানে ঘুরতে ঘুরতে সব কথা অনেকই জানা হয়ে গেছে। তাছাড়া আমাদের দেশের বাইরে বিদেশি ভূতের সংখ্যাও আবার কম নয়। ড্রাকুলা থেকে শুরু করে একেবারে গোদানব পর্যন্ত সমস্ত ভূতের ব্যাপারে একটু একটু করে আমার ধারণা আছে। এই সমস্ত গল্প তো শুনেছি, তোমার কাছেও একবার শুনেছি বলে মনে হয়, কিন্তু আজকে অন্য কিছু একটা বলো তো। এই বৃষ্টির দিনে পেতনির গল্প শুনতে কিন্তু হেভি লাগবে। বুলটাইয়ের কথায় আমি আর বিভাস দুজনে সমর্থন করলাম। মধু জেঠু আর একবার গরম চাতে চুমুক দিয়ে তার গল্প বলতে লাগলো। তোরা তো জানিস জীবনের বেশিরভাগ সময়টাই আমি এখানে ওখানে ঘুরে বেরিয়েই কাটিয়েছি। মাঝে মাঝে একটু অসুবিধা হতো যখন কেউ জিজ্ঞাসা করতো, মধু তুমি কি কাজকর্ম করো একটু বলো তো। আমি বলতাম ঘুরে বেড়াই। তাই শুনে অনেকে আবার হেসে উঠতো। কিন্তু কি আর করব বল, ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কিছুই আমার ভালো লাগে না। তাছাড়া বাবা মা যা সম্পত্তি রেখে গিয়েছে তা নেহাত কম নয়। জমি জমা থেকে শুরু করে টাকা, এমনকি জমানো টাকাও নেহাত কম ছিল না। সেই সমস্ত দাদার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতাম। টাকা পয়সা শেষ হয়ে গেলে কিংবা বাড়ির কথা মনে পড়লে সে কয়েকদিন থেকে যেতাম, তারপরে আবার বেরিয়ে পড়তাম। এই ব্যাপারে কিন্তু আমার ভাগ্য বলতেই হবে।
এমন দাদা কিন্তু সহজে পাওয়া যায় না, যেখানে সম্পত্তির জন্য রক্তের সম্পর্ক পর্যন্ত খুন হয়ে যায় বা খুন করতে পিছু বা হয় না, সেখানে দাদা বৌদি কিন্তু আমার কাছে দেবতার তুল্য। যখন তাদের কাছে যা চেয়েছি সব কিছুই পেয়েছি, এমনকি এত বয়সে এসে বাড়িতে ঠাই আর দুবেলা খাবারটুকু ওদের জন্যই তো জোটে। তুমিও তো তোমার দাদা বৌদিকে বড়ই ভালোবাসো। তাছাড়া তোমার দাদার মেয়েটা মৃন্ময়ী, তাকেও তো তুমি চোখে হারাও। মৃন্ময়ীর কাছেও তুমি বলতে একেবারে সে অজ্ঞান। কথাটা শুনে তার মুখে একটা হাসি ফুটে উঠল। তারপরেই যেন কি একটা মনে পড়ে গেছে, এমনভাবে বলল, সেসব কথা ছাড়, এই আমাকে যেন কি বলছিলি? পেতনি? হ্যাঁ, একবার এমন এক পেতনি আমি সচক্ষে দেখেছিলাম। সে ওই আজ থেকে অনেক বছর আগেরই কথা। একবার আমার এই এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম, ওই জামশেদপুরের কাছে। ঠিক তবে জামশেদপুর নয়, তার কাছাকাছি, তখন ওই কোন একটা গ্রামে হবে। সেই গ্রামে এক বিয়ে বাড়ি। আমাদের বাড়ি পর্যন্ত নেমন্তন্ন এসেছিল, কিন্তু দাদা তখন যেতে পারবে না, তাই আমাকেই যেতে হলো। ট্রেনে করে প্রায় এক বেলা কাটিয়ে জামশেদপুরে সেই গ্রামে গিয়ে আমি পৌঁছালাম। গ্রামের নাম গৌরপুর। খুশির ব্যাপার হলো এই যে আমাদের পরিবারের সঙ্গে তাদের আত্মীয়তা দূর সম্পর্কের হলেও তারা বেশ ভালো মানুষ। এদিকে এলে আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতো। সেই বাড়িতে আমায় দেখে কর্তাবাবু বেশ খুশি হয়েই বললেন, মধু, তুমি এসেছো, আমি বড় খুশি হলাম। আমার ছেলেটার বিয়ে নিজের হাতে সব কিছু করতে হচ্ছে। তুমি এসেছো ভালোই হয়েছে, আমার চিন্তাটা কমলো। কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ের বিয়েটা করাতে হবে তো, নাকি? হ্যাঁ। এমনিতে ঘোড়া ছাড়া তো আমার কোনো কাজ নেই, কিন্তু কোনো কাজে লেগে পড়লে সেই কাজ ভালোভাবে শেষ না করে যে ছাড়ি না, সে কথা তো তোরা ভালো করেই জানিস। তাই এতটা দায়িত্ব যখন আমার কাঁধে তিনি চাপিয়েই দিলেন, তখন আমি আর চুপ করে হাত গুটিয়ে বসে থাকতে পারলাম না। দুদিন ধরে বাড়ির কর্তা আর যার বিয়ে আমার ভাই মানে বিমল, তার সঙ্গে লেগে বিয়ের কাজকর্ম একরকম গুছিয়েই দিলাম। বিয়ে তখন দুদিন বাকি আছে। একদিন সন্ধ্যের দিকে জল খাবার খেয়ে নিজের ঘরে বসে আছি, এমন সময় বিমল এসে ঢুকলো। মুখটা কেমন যেন কাঁচুমাচু করেই বলল, দাদা, একটা কথা বলবো, বিশ্বাস করবে তো? বাবাকে দুবার বলেছি, বাবা তো কিছুতেই বিশ্বাস করছে না। তার মুখ দেখে আর তার কথা শুনে আমি বেশ অবাকই হলাম। তখন তার বয়স ওই 25-26 মতো হবে, কিন্তু তার কাচুমাচু আর অপরাধীর মতো করে চুপ করে দাঁড়িয়ে থাকাটা দেখে আমার কেমন যেন একটা খটকা লাগলো। বললাম, কিরে দাদা বলে ডাকছিস, আবার কথা বলার জন্য চিন্তাও করছিস? কি হয়েছে বল? বিমল একবার এদিক ওদিক তাকিয়ে দেখল, তারপর ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে এসে বিছানায় ঠিক আমার পাশে এসেই বসলো। আমার হাতটা ধরতেই বুঝতে পারলাম তার গোটা শরীর যেন ঠক ঠক করে কাঁপছে। আমি তো ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার হতে পারে? মেয়ে কি পছন্দ হয়নি, কিংবা অন্য কোনো ব্যাপার আছে, তাই কি বিয়ে করতে চাইছি না? এমন হলে তো সমস্যায় পড়ব। ওর বাবাকে কথা দিয়েছি, তারপরে এখানে থেকে যাব। কিন্তু বিমল সম্পূর্ণই অন্য কথা বলল। তুমি তো দেখেছো দাদা যে আমাদের ভেতরে বাড়িটা বেশ বড় হলেও আমি, বাবা, তুমি আর বাকি 2-1 যারা আছে তারা আলাদা আলাদা করেই থাকি। আর আত্মীয় যারা আছে তারা ওই বাইরের ঘরেই থাকে। প্রত্যেক দিন রাতের বেলা আমার ঘরে কে যেন হাসে জানো। আমি তখন ঘুমিয়ে থাকি, কিছু বুঝতে পারি না, কিন্তু ঘরের মধ্যে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করে, বসে থাকে, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে। আমি তো ভয়ে কাঠ হয়ে থাকি, কোনো উত্তরই দিই না, চুপ করে শুয়ে থাকি। তারপরে এক সময় বাইরে চলে যায়, কিন্তু ঘরের দরজা জানলা সব কিছু তো বন্ধ থাকে দাদা। এই অবস্থায় ঘরের বাইরে থেকে ভেতরে কিভাবে কে আসবে? আমি ভাবলাম বিয়ে করবে, তাই মনটা হয়তো চঞ্চল হয়েই রয়েছে, তাই কি দেখতে না কি দেখেছে। বললাম, আহা, বিয়ে করলে এরকম হয়, তাছাড়া নতুন বিয়ে করছিস তো?
আমার কথায় বিমল কিন্তু হাসলো না, বলল, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, কিন্তু কালকে রাতে আমি স্পষ্ট দেখেছি একটা মেয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘরের জানলাটা খুলতে দেখতে পেলাম বাড়ির পেছনের দিকটা ধরে একটা মেয়ে হাঁটতে হাঁটতে বাড়ির শেষে ওই যে পুকুরটা আছে তার আশেপাশে জঙ্গলের মতো ওই যে ঝোপের দিক, ওখানেই কোথায় যেন মিলিয়ে গেল। সাদা কাপড় পরা, দেখে কিন্তু মানুষ বলে মনে হলো না দাদা। এইবার মনে হলো বিমল সত্যি কথাই বলছে। আমি বললাম, মানুষ বলে মনে হলো না? কিন্তু তুই কি ঠিক দেখেছিস তো? ওই মেয়েটাই তোর ঘরে এসেছিল, অন্য কেউ তো হতে পারে নাকি? বিমল বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে আমার কথার প্রতিবাদ করে বলল, আমার অতটা ভুল হতে পারে না দাদা। আমি সত্যিই দেখেছি ওই মেয়েটা আমার ঘরে এসেছিল। আমি শুয়ে থাকা অবস্থায় দু একবার চোখ খুলে বুঝতে পেরেছিলাম, আমি আবছা তাকে দেখতে পেয়েছিলাম। এইবার আমি পড়লাম বিপদে। বিমল মিথ্যে বলছে না। এই কদিনের মধ্যে একটা ব্যাপার বুঝতে পেরেছি, বিমল কিংবা বিমলের বাবা দুজনেই শুধু ভালো মানুষ নয়, একেবারে মাটির মানুষ। তাদের টাকা পয়সা বেশ আছে, তাছাড়া এই গ্রামে তাদের নাম ডাকও রয়েছে। বিমলের বাবা দান করে, আর তার মা ছোটবেলাতেই মারা গেছে। বিমলের বাবাই তাকে মানুষ করেছে। এক বুড়ি পিসিমা আছে এই বাড়িতে, তাছাড়া এখন যাদের দেখতে পাচ্ছি তারা সবাই কোনো না কোনোভাবে তাদের আত্মীয়। বিমল আমার হাত চেপে ধরে অনুরোধ করতে লাগলো কিছু একটা ব্যবস্থা করার জন্য। আমি ভাবলাম দুদিন পরে বিয়ে, এখন যদি এটা নিয়ে সমস্যা হয় তখন বিয়ে পর্যন্ত ভেঙে যেতে পারে। তারপরে তুমি কি করলে? তখনের মতো বিমলকে কোনো রকমের সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিলাম। বললাম, রাতের বেলা আমি তার সঙ্গে তার ঘরেই ঘুমোতে যাব। এ কথায় বিমল প্রথমটা একটু আপত্তি করলেও পরে কিন্তু রাজি হয়ে গেল। রাতে খাওয়া দাওয়ার পর সবাই যে যার নিজের মতো শুতে গেল। সে বাড়ির কর্তা অর্থাৎ বিমলের বাবা মাই বলল, এই মধু, তুমি নাকি আজকে বিমলের সঙ্গে শোবে? কি ব্যাপার বলো তো, কিছু হয়েছে নাকি? দুদিন আগে বিমল আমায় অদ্ভুত একটা কথা বলেছিল বটে, তারপর থেকে বিমল কেমন যেন মনমরা হয়েছিল। আমি ভাবলাম বিয়ের বয়সটা তো এখনো কম, তাই হয়তো এমন হচ্ছে। ঠিকই বলেছ, ও কিছু না, আমি রাতের বেলা থাকবো, দুজনে মিলে গল্প করব, কিচ্ছু হবে না। আমি পরে কথা বলে নেব। মোটামুটি তাকে একবার বুঝিয়ে দিয়ে পাঠিয়ে দিলাম। এরপর বিমলের ঘরে গিয়ে ঢুকলাম। সে এসে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে বসল। অনেকক্ষণ দুজনে গল্প করলাম। এদিকে প্রথমবার এসেছি বিয়ের পর এখানে, কিছু দেখার জায়গা সে আমায় ঘুরিয়ে নিয়ে আসবে এ কথা বলেছিল বটে, তবে তার মাঝে মাঝে একবার জানলার দিকে আর কখনো দরজার দিকে তাকাচ্ছিল। এক সময় আমি বললাম, বিমল, অনেক রাত হলো, বাড়িতে অনেক কাজ, কাল বাদে পরশু তোর বিয়ে। বিমলের আপত্তি ছিল, তো সে আমার কথা শুনে শুয়ে পড়ল। আমিও শুয়ে পড়লাম। বিমল বোধ হয় এমনি এমনি এসবই ভাবছে। আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। অনেক রাতে হঠাৎ একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। এতক্ষণ একটানা মধু জেঠু কথাগুলো বলে চলেছিল। আমি বিভাস বুলটাই কোনো কথা না বলে চুপ করে শুনছিলাম। চা শেষ হয়ে গেছে। চা শেষ হতেই ঘরের দরজাটা আমরা বন্ধ করে দিয়েছি, কারণ এই সময় মধু জেঠু একটা বিড়ি ধরায়। সেটা ধরিয়ে টানতে টানতে মধু জেঠু একটু থামতেই বিভাস বলল, তার মানে সেদিন রাতের বেলা কিছু একটা হয়েছিল। রাতের বেলা ঘুমটা ভাঙতেই প্রথমে কিছুই বুঝতে পারলাম না। বিমল ভয় পাচ্ছিল বলে ঘরের আলোটা জ্বালিয়ে রেখেই ঘুমিয়েছিলাম। তখন গ্রামের দিক, বুঝতেই পারছিস, ইলেকট্রিসিটিও তখন আসেনি। ওই হ্যারিকেন জ্বলছিল, কিন্তু সেটা যে কখন নিভে গেছে। আমি উঠতে যাব এমন সময় হিসফিস করে কার যেন কথা শুনতে পেলাম। মনে হলো বিমল কথা বলছে। ঘরের ভেতর বাতাসটা হঠাৎ করে কেমন যেন ঠান্ডাও হয়ে গেছে। অন্ধকারে অনেকক্ষণ চুপ করে তাকিয়ে থাকলে খানিকটা দেখা যায়। শোয়া অবস্থাতেই আমি দেখতে পেলাম বিমলের ঠিক পায়ের কাছে বিছানার ওপরে উপুড় হয়ে
ঠিক হামাগুড়ি দেওয়ার মতো করে কে যেন বসে আছে আর আস্তে আস্তে বিমলের দিকে এগিয়ে যাচ্ছে। একবার মনে হলো উঠে দেখি, তারপরে মনে হলো না, কি হয় সেটা দেখা দরকার। স্পষ্ট বুঝতে পারছি তার গায়ে একটা সাদা রঙের কাপড়ের জন্যই এই অন্ধকারের মধ্যেও তাকে আমি দেখতে পাচ্ছি। আরেকটু পরে সেই মেয়েটির বলা কথাগুলো যেন স্পষ্টভাবে শুনতে পেলাম। সে বলছে, বিমল, বিমল আমার সঙ্গে চল, চল আমার সঙ্গে। আর 2 দিন, তারপরেই তোকে আমার সঙ্গে পুরোপুরি নিয়ে যাব। কথাগুলো শুনে চমকে উঠলাম। বিমল মিথ্যে বলেনি, এই গলা কোনো মানুষের হতেই পারে না। বিমর্ষ ক্ষণক্ষণে গলায় কথাগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছে, অথচ আমি শুনতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি সে বিছানায় পায়ের কাছ থেকে আস্তে আস্তে বিমলের দিকে এগিয়ে আসছে। আমি চুপ করে মরার মতো শুয়ে রইলাম, চুপটা বন্ধ করে। বিমলের কোনো ক্ষতি এর আগে কখনো হয়নি, তাই আজও বোধহয় হবে না। কিন্তু আমারও মনে প্রশ্ন জাগলো, বন্ধ দরজা জানালার ভেতর থেকে ওই মেয়েটা ঘরের ভেতরে এলো কি করে? আরো কিছুক্ষণ মেয়েটার কথা আমি শুনতে পেলাম। শুনতে শুনতে সেই মেয়েটি যে সমস্ত কথা বলছিল তাতে আমার গোটা শরীর যেন ভয়ে পাথরের মতো হয়ে গেল। একটু পরেই সে বিছানা থেকে নেমে গেল। ঘরের মধ্যে বিছানার চারপাশে গুড়গুড় করতে লাগলো, কখনো আমাদের মাথার কাছে, কখনো বা একপাশে বিমলের দিকে গিয়ে বিমলের গায়ের উপর যেন হাত রেখে কিছু অস্পষ্ট স্বরে বলতে লাগলো। সে যতবার খিলখিল করে হাসছে ততবার আমার বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন শব্দ করে উঠছে। এক সময় ঘরের হ্যারিকেনটা দপ করে চলে উঠল। আমি তাকিয়ে দেখি কোথাও কেউ নেই। ঘরের ভেতরে সেই ঠান্ডা ভাবটা আস্তে আস্তে কমে আসছে। বিমলের দিকে তাকিয়ে দেখি ঘুমন্ত অবস্থায় সে থর থর করে কাঁপছে, তার গোটা শরীর ঘামে ভিজে গেছে। বিড়বিড় করে সে যেন কি সব বলে চলেছে। বুঝতে পারলাম ঘুমের ঘোরে সে কোনো স্বপ্ন দেখছে। ধাক্কা দিয়ে বিমলকে তুলতেই বিমল ধরপর করে উঠে পড়ল। তারপর বলল, একটু আগে কেউ একজন এসেছিল এই ঘরে। দাদা, কেউ একজন এসেছিল। আমি বললাম, তুই চুপ করে জানলার কাছে গিয়ে দাঁড়া, জানলাটা খোলা রাখবি, যদি কিছু দেখা যায় তাহলে দেখবি, আমি এক্ষুনি আসছি। বিমল শক্ত করে আমার হাত চেপে ধরে ভয় পাওয়া গলায় বলল, এখন কোথায় যাচ্ছ দাদা? দাদা, আমায় একা রেখে যেও না। আমি একা থাকতে পারবো না, আমার ভয় করছে দাদা, আমায় একা রেখে যেও না। ঘরের মধ্যে আলোটা চলছে, তাছাড়া ঘরের ভেতর তোর কোনো ক্ষতি হবে বলেই মনে হয় না। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এসব দেখার পর তুমি সেখান থেকে উঠে আবার কোথায় গিয়েছিলে? বিমল বলেছিল মেয়েটা বাড়ির পেছনের দিকে ওই পুকুরটার কাছে যে ঝোপ আছে সেই দিকেই যায়। আমিও মনে মনে ঠিক করলাম তার পিছু পিছু গিয়ে দেখবো আসলে সে কোথায় যায়। সেই মতো সেখান থেকে উঠে গেলাম। বিমল জানালার কাছে দাঁড়িয়েছিল, সে আমায় একবার দেখতেও পেল। তারপর তাকে জানালা থেকে সরে যেতে বললাম আমি। আর একটু এগোতেই দেখতে পেলাম সেই ভয়ঙ্কর মূর্তি। তার মানে বিমল মিথ্যে কথা বলেনি, সে সত্যি কথাই বলেছিল। কিন্তু সে বারবার ঘরে আসতো কেন? আর ঘরে এসে বিমলকে কোথায় যাওয়ার কথা বলতো? সেদিন রাতে ওই ভয়ঙ্কর মূর্তিকে দেখে আমিও অবশ্য চমকেই গেছিলাম, বুদ্ধিও কাজ করছিল না। পরদিন সকালে উঠে বারান্দার কাছে চুপ করে কিছুক্ষণ বসে রইলাম। এক সময় কাঁধের উপর একটা হাত এসে পড়তেই তাকিয়ে দেখি বিমল। তার চোখ মুখ ফ্যাকাশে, চোখের তলায় কালি পড়েছে। বিয়ের মাত্র একটা দিন আগে এমন মুখের অবস্থা, তাকে যে কেউ দেখলেই বুঝতে পারবে ভীষণ রকম ওর অসুখ করেছে, না হলে গভীর কোনো দুশ্চিন্তায় রয়েছে। বিমলকে বাড়ি থেকে বার করে নিয়ে গেলাম। গ্রামের পথে হাঁটতে হাঁটতে ওকে বললাম, এই বিমল, এই ব্যাপারটা কবে থেকে শুরু হয়েছে? এই সপ্তাহ খানেক ধরে। তুমি এখানে আসার আগেই শুরু হয়েছে, কিন্তু কাল রাতে যা দেখেছি তাতে তো আমি আর পারছি না।
এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। আমি 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 আর থাকবো না। ওরকম বললে হবে না, বিয়ে নিয়ে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল রয়েছে। আচ্ছা, 7 দিন আগে যখন ব্যাপারটা ঘটেছিল, তার আগে কি কিছু হয়েছিল? একটু ভালো করে মনে করে বলতো আমায়। বিমল মনে করতে লাগলো। তারপর এক সময় হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল তার। 7-8 দিন আগের কথা হবে। একদিন সন্ধেবেলা, তখন ওই বিয়ের কথা প্রায় পাকাপাকি হয়ে গেছে। আমাদের বাড়িতে তো কয়েকটা গরু আছে, তুমি দেখেছো। তার একটা গরু বাড়ির পেছনে ওই যে পুকুর পাড়ের জঙ্গলের দিকে, হ্যাঁ, ওই জায়গাটায় চলে গিয়েছিল। সেটাকে আনতে গিয়েছিলাম। গিয়ে দেখি গরুটা ওই পুকুর পাড়ে গাছের তলায় চুপ করে দাঁড়িয়ে উপরের দিকে মুখ তুলে কি যেন দেখছে। আমি তো অবাক হয়ে গেলাম। গরু গাছের ওপরে মুখ তুলে কি দেখতে পাচ্ছে? আমিও তাকালাম, দেখি না, কেউ তো কোথাও নেই। গরুটা একাই দাঁড়িয়ে আছে। এগিয়ে গিয়ে তার গায়ে হাত রাখতে যেন তার গোটা শরীরটা থরথর করে কেঁপে উঠল, যেন কিছু একটা দেখেছিল। আমি হাত দিতেই মানুষের মতো সম্বিত ফিরে পেয়েছে। গাছের গায়ে একটা সাদা কাপড় জড়ানো ছিল। মনে করলাম কাপড়টাকে হয়তো গরুটাই কোনোভাবে নিয়ে এসেছে ওখানে। তাই হাত দিয়ে সেটাকে টানতেই ছিঁড়ে গেল সেটা। একটা পচা কাপড় ছিল। আমি টানতেই ফরফর করে ছিঁড়ে গেল। কিন্তু তারপরে ওই গরুটা কেমন যেন ভয় পেয়ে ছুটে গেল বাড়ির দিকে। আমি হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। হ্যাঁ দাদা, মনে পড়েছে। ঠিক ঠিক তখনই যেন মনে হলো ওই ঝাঁকড়া গাছটার উপরে কি যেন একটা নড়ে উঠল। আমিও চমকে উঠেছি। সেখানে আর দাঁড়ালাম না। সন্ধে হয়ে গেছে। বাড়ির পেছনে ওই পুকুরের কাছে লোকজন তো চট করে যায় না। আমি ওই দিকে চলে এসেছিলাম, কিন্তু একবার পেছনে তাকিয়েছিলাম। মনে হলো যেন সেই ঝাঁকড়া গাছের পাতার আড়াল থেকে কে যেন আমার দিকে তাকিয়ে আছে, একবারের জন্যই। তারপরে আর কিচ্ছু দেখলাম না। বুঝতে পেরেছি, ওই কাপড়টা ছিল ওই মেয়েটার, যাকে তুই দেখেছিস। ওকে মেয়ে বললে ভুল হবে, আসলে ও একটা পেতনি। সে তোর উপর কোনোভাবে আকৃষ্ট হয়েছে, বিশেষ করে তোর বিয়ে ঠিক হবার পর থেকেই। এমনই একটা যোগ থাকে বলে শুনেছি। কিন্তু এই 2 দিন খুব সাবধানে থাকতে হবে। আজকে রাতটা আলো জ্বালিয়ে কাটাতে হবে। তারপর কাল একবার বিয়ে হয়ে গেলে আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু আমি স্পষ্ট শুনতে পেলাম দাদা, কাল রাতে ও বলল যে ও বিয়ের রাতে আমায় নিয়ে যাবে। যেভাবেই হোক না কেন আমায় নিয়ে যাবে। আমায় বাঁচাও দাদা, আমায় বাঁচাও, নইলে ও আমাকে নিয়ে যাবে। আমি বিমলকে সান্ত্বনা দিলাম, কিন্তু সান্ত্বনা দিলে হবে কি? আমার যে একটু ভয় করছিল না তা তো নয়। আমার কোনো ক্ষতি হয়তো সে করতে পারবে না, হয়তো এই তাবিজের জন্য, কিন্তু বিমলকে কি আমি বাঁচাতে পারবো? ওই অদ্ভুত অশরীরী যদি কোনো একটা অসতর্ক মুহূর্তে বিমলের উপর আক্রমণ করে, এতদিনে সে বিমলের ক্ষতি করেনি ঠিকই, কিন্তু বিয়ের আগের মুহূর্তে তার ক্ষতি করবে না তার নিশ্চয়তাই বা কোথায়? একবার মনে হলো সমস্ত কথা বিমলের বাবাকে খুলে বলি। তারপরে মনে হলো সেসব কথা বললে সে আবার চিন্তা করবে। সে রাতে কিন্তু আর আলাদা করে কিছুই হলো না। গোটা রাতটা আলো জ্বালিয়ে আমরা প্রায় জেগেই কাটিয়ে দিলাম। তবে 2-1বার বাড়ির আশেপাশে জানালার দিকে পায়ের শব্দ আর হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম। আমরা জেগেছিলাম বলেই হয়তো ঘরের ভেতরে সে ঢুকতে পারেনি। তারপর দেখতে দেখতে চলে এলো বিয়ের দিন। বিমলের বিয়ে কোথায় হচ্ছিল? মানে যে গ্রামে তুমি গিয়েছিলে সেই গ্রামে কি? পাশের গ্রামে লগ্ন রাত 10টার দিকে। আমরা 8টা নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়ব। হ্যাঁ, এমনটাই ঠিক হয়েছে। সারাদিনে নানা কাজের মধ্যে বিমলের কথা একরকম ভুলেই গেছিলাম। বিকেলেও তার সঙ্গে একবার কথা হলো। তারপর
সন্ধ্যেবেলা সবাই তৈরি হচ্ছে, নতুন পোশাক পরে তৈরি হয়ে যখন আমরা বাইরে বেরিয়ে এলাম, তখন পাশের গ্রামে যাওয়ার জন্য সমস্ত বন্দোবস্তই হয়ে গেছে। কিন্তু বিমলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিমলের বাবা আমায় এসে বলল, দেখো তো মধু, বিমলটা কোথায় গেল? ওহ, সব কিছু তৈরি হয়ে গেছে, এমন সময় তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে হবে তো। আকাশের অবস্থা এদিকে ভালো নয়, একবার বৃষ্টি নামলে পথে যে কী দুর্ভাগ্য আছে বিমল সব জানে, তারপরেও ছেলেটা। তার কথা শুনে আমি চমকে উঠলাম। যে রাতটা সবচেয়ে বিপদের রাত ছিল, আমি সে কথা কেমন করেই বা ভুলে গেলাম। তাড়াতাড়ি বিমলের ঘরে গিয়ে দাঁড়ালাম। ঘরের দরজা ভেতর থেকেই বন্ধ। দুবার ধাক্কা দিতেই মনে হলো ভেতরে কেউ নেই, তাও আবার ধাক্কা দিলাম। বিমলের নাম ধরে ডাকতে লাগলাম অনেকক্ষণ ধরেই। তবে ততক্ষণে আমায় ডাকতে দেখে বিমলের বাবা এবং আরও 2-1 সেখানে এসে পড়েছে। অনেকক্ষণ ডাকাডাকি করেও বিমলকে না পেয়ে দরজা ভাঙা হলো। অবাক কাণ্ড, বিছানার ওপরে বরের পোশাক সবকিছুই রয়েছে, কিন্তু বিমল ঘরের মধ্যে নেই। অথচ ঘরের দরজা জানলা সবকিছুই ভেতর থেকে বন্ধ করা। বিমলের বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ল। অনেক অনেক কথা বলতে লাগলো, কিন্তু আমি বললাম, এখন এইভাবে বসে থাকার সময় নয়, আমি জানি বিমল কোথায় গেছে। আমার কথা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকালো। অল্প কথায় সমস্ত ব্যাপারটা খুলে বলতেই বিমলের বাবা চমকে উঠে বলল, বেশ কয়েকবার বিমল আমায় কথাটা বলেছিল, আমি তখন বিশ্বাস করিনি। ভেবেছিলাম হয়তো মন চঞ্চল হয়ে আছে, তাই এই সমস্ত কথা বলছে। কিন্তু এখন কি করব আমি? কোথায় গেল আমার ছেলেটা? আর দেরি করলাম না। বিমলের বাবাকে নিয়ে সঙ্গে কয়েকজন সাহসী যুবককে নিয়ে লাঠি আর আলো নিয়ে বাড়ির পেছনে সে পুকুরের কাছে গিয়ে দাঁড়ালাম। কোথাও কেউ নেই, চারিপাশে তাকিয়েও কিছুই দেখতে পেলাম না। এমন সময় সে দুজনের মধ্যে একজন বলে উঠল, ওই দেখুন দাদা, জলের মধ্যে দুটো পা ভেসে রয়েছে। তার কথায় আমি সঙ্গে সঙ্গে তাকালাম। আলো ফেলতে দেখা গেল সত্যি সত্যি দুটো পা জলের উপরে ভেসে রয়েছে আর আস্তে আস্তে ডুবে যাচ্ছে। দুটো পা তখনও নড়ছে। আমি আর হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কিছু না ভেবে লাঠিটা সামনে রেখে ঝাঁপিয়ে পড়লাম জলে। তারপর দ্রুত সাঁতার কাটলাম যেখানে সে দুটো পা ভেসে রয়েছে সেই দিকটা উদ্দেশ্য করে। পাড়ে দাঁড়িয়ে থাকা ওরা দুজন হতভম্ব হয়ে গিয়েছিল। তারাও লাঠি আর আগুন নিয়ে ওদিকে পুকুরের পাড়েই হাঁটছে। সাঁতার কাটতে কাটতে প্রায় সেখানটা চলে গেলাম। বিমলের পা দুটো ধরে তাকে হ্যাচকা টানে উপরের দিকে তোলার চেষ্টা করতেই বুঝতে পারলাম কাজটা এত সহজে হবে না। জলের তলা থেকে কে যেন বিমলকে শক্ত করে চেপে ধরে রয়েছে। তারপরে মনে হলো আমার ঘাড়ের কাছে জলের উপর কে যেন ভেসে উঠেছে। আমি চিৎকার করে কিছু বলতে যাব, দেখি গলা থেকে শব্দ বেরোচ্ছে না। পাড়ের দিকে তাকিয়ে দেখতে পেলাম ওরা দুজন লাঠি আলো নিয়ে আমাদের কাছাকাছি এসে পড়েছে। কিন্তু কিন্তু বিমল কোথায় গেল? একটু আগে তার পা দুটো দেখতে পেয়েছিলাম, এখন সেটা কোথায়? পেছনে ঘুরতে দেখতে পেলাম আমার ঘাড়ের কাছে যেটা ভেসে উঠেছে সেটা অন্য কিছু নয়, বিমল। তার গোটা মুখে পায়ে কাঁদা ভর্তি, সে এক অদ্ভুত দুর্গন্ধ সহ ভেসে এসে লেগেছে আমার গায়ে। আমি বললাম, বিমল, বিমল সরে যা এখান থেকে বিমল। বিমল কিন্তু কোনো কথাই বলল না। তার মুখ নড়ল, মুখে একটা অদ্ভুত হাসি। তার মুখের ভেতর পর্যন্ত সেই কাঁদা গিয়ে প্রবেশ করেছে। বিমলের মুখ থেকে ভেসে এলো সেই মেয়েটির গলা। তোকে সাবধান করেছিলাম এখানে আসবি না, তুই তাও এখানে এসেছিস। এখন তোদের দুটোকেই একসঙ্গে মারবো। আরে বিমল তো মধু দাদার গলা চেপে ধরেছে, এই দুজনে ডুবে যাবে এক্ষুনি। আমাকে কিছু করতেই হবে। আমি কিছু যে বলবো তার সাহস পাচ্ছি না। বুঝতে পারলাম না আমার গায়ে তাবিজ থাকা সত্ত্বেও সে আমায় এমন ভাবে চেপে ধরলই বা কি করে। তারপরে বুঝতে পারলাম ব্যাপারটা। তখন এসব বাবার মতো সময় নেই। আমি দু হাতে বিমলের হাত ছাড়াবার চেষ্টা করছি। আমার দুটো চোখ যেন ঠেলে বেরিয়ে আসবে বলেই মনে হচ্ছে।
এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে। ওই অবস্থায় জলের মধ্যে সাঁতার কেটে বেশিক্ষণ বেঁচে থাকা যায় না। আমি ক্রমে ক্রমে পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। বিমল তখনও আমার গলা শক্ত করে চেপে ধরেছে। তার মুখটা হা হয়ে গেছে, যেন মনে হলো কাদা মাখা তার সাদা দাঁতগুলো আমার মুখের দিকে এগিয়ে আসছে আমার ঘাড়ে কামড় বসাবার জন্য। কি সর্বনাশ! তারপর? ভাবলাম এটাই হয়তো শেষ দিন। কেন যে নিমন্ত্রণ রক্ষা করতে এখানে এসেছিলাম, যদি এইসব কথা জানতে পারতাম তাহলে আর কোনো সমস্যাই হতো না। কিন্তু বারবার মনে পড়তে লাগলো বিমলের বাবাকে দেওয়া কথাগুলো। তাকে বলেছিলাম তার ছেলের বিয়ে ভালোভাবে দিয়ে তারপর এখান থেকে ফিরবো। কি যে হলো বুঝতে পারলাম না। সেই প্রচন্ড হাতে জোরকে অগ্রাহ্য করে আমি জলের মধ্যে বিমলের মুখ বরাবর একটা ঘুষি চালিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে বিমল যেন এলিয়ে পড়লো জলের উপর। তার গাল ফেটে রক্ত ঝরতে লাগলো। তখন যে বুদ্ধি করে এমন একটা কাজ করেছিলাম সেটাই ভাবছি। যে হাতে ঘুষি মেরেছিলাম সেই হাতে আমার ছিল সেই তাবিজটা। ঘুষি খেয়ে বিমল এলিয়ে পড়লো, সঙ্গে সঙ্গে ডুবে গেল জলের মধ্যে। আমি তাড়াতাড়ি বিমলকে টেনে তুলতে লাগলাম। তারপরে আসল কারণটা বুঝতে পারলাম। ততক্ষণে আরো অনেকে পুকুরের পাড়ে এসে পড়েছে। তাদের আলো, লাঠির চিৎকার, চেঁচামেচি সবকিছুর মধ্যে সেই অশুভ পেতনি আর কোনো কিছুই করতে পারেনি। বিমলের শরীরে কিছু ভর করেছিল, কিন্তু প্রচন্ড আঘাতে বিমল জ্ঞান হারিয়ে ফেলেছে। আর তাতেই হয়তো আর সে কিছুই করতে পারল না। বুঝতে পারলাম একটু দূরে পুকুরের অন্য পাশে সেই সাদা কাপড় পরা মূর্তিটা দাঁড়িয়ে আছে। তার মাথার চুল আর শাড়ির আঁচল হাওয়ায় পতাকার মতো উঠছে। আমি সামলাতে পারছিলাম না বিমলকে। চিৎকার করে সাহায্য চাইতে 2-3 জন ঝপাঝপ জলে নেমে পড়ল। তারপর সবাই মিলে বিমলকে আর আমাকে তুলে নিয়ে গেল ওপরে। জল কাঁদা পাকের গন্ধে গোটা শরীর গুলিয়ে উঠেছিল। বিয়ে বাড়ির জন্য যে নতুন কাপড় পরেছিলাম তাও একেবারেই নষ্ট হয়ে গেল। কিন্তু বিমলকে বাঁচানো গেছে শেষ পর্যন্ত। কিন্তু সেই পেতনি হঠাৎ করে বিমলকে ছেড়ে চলে গেল কেন? তুমি ঘুষি মেরেছিলে তার জন্যই, নাকি অন্য কিছু হতে পারে? আসল কারণটা কি তা আমি নিজেও জানি না, আর সেটা খোঁজারও চেষ্টা করিনি। বিমল যে বেঁচে গিয়েছিল এটাই অনেক। সবাই মিলে বিমলকে নিয়ে গিয়ে তাদের বাড়িতে প্রথমে স্নান করানো হয়। আমিও স্নান করেছিলাম এই ফাঁকে, ভালো করে সাবান দিয়ে। নতুন পোশাক পরে যখন এসেছি ততক্ষণে বিমলের জ্ঞান ফিরেছে। তাকে দুধ খাইয়ে কোনো রকমের চাঙ্গা করে আবার বরের পোশাক পরিয়ে বিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বিমলের মুখে সেই কাটা দাগের জন্য অনেকে অনেক প্রশ্নই করেছিল। বিমলের বাবা জানিয়েছিল তাড়াহুড়োতে ঘর থেকে বেরোতে গিয়ে পড়ে গিয়েই এমন অবস্থাটা হয়েছে। কিন্তু সবাই তো সে কথা আর বিশ্বাস করবে না। বউ ভাতের দিন যখন নতুন বউ এই বাড়িতে আসে তখন তাকে আমি সব কথা খুলেই বলেছিলাম, যাতে পরে যদি আবার কোনো সমস্যা হয় তাহলে সে দেখতে পারে। কিন্তু যার সঙ্গে বিমলের বিয়ে হয়েছিল তার বাবা পুরোহিত। তিনি সব কথা শুনেই বললেন, আমি জানতাম এমন কিছু একটা হবে। বিমলের আর আমার মেয়ের দুজনেরই বিয়ের সময় এমন ফাড়া ছিল। আমার মেয়েরও এমন ফাড়া হয়েছে, তবে তাকে আমি রক্ষা করেছি বলে তেমন কিছুই হয়নি। বিমলের বাবাকে আমি বলেছিলাম, কিন্তু তিনি এসব কথা বিশ্বাস করেনি। কিন্তু একটা কথা বলুন তো, হঠাৎ করে সে বিমলকে ছেড়ে চলে গেলই বা কেন? তুমি বিমলকে রক্ষা করার প্রবল চেষ্টা করেছিলে তাই। আসলে প্রেতনিটা ওকে এসে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল, কারণ এই সময় অশুভ শক্তিরা বর কনেকে আকর্ষণ করে। কিন্তু সে যখন দেখল তুমি তাকে বাঁচাবার প্রবল চেষ্টা করছো, তখন তোমার ইচ্ছা শক্তির কাছে ওই অশুভ শক্তি হার মেনে যায়। তাই সে বিমলকে ছেড়ে দিয়ে চলে যায়। তাছাড়া অতগুলো লোক ওখানে জড়ো হয়েছিল আগুন লাঠি শ্রদ্ধা। তাছাড়া আরও কিছু বলতে পারো এরকম।
অতগুলো মানুষের ওখানে উপস্থিতিতে ওখানকার অশুভ শক্তি সামান্য পিছিয়ে পড়েছিল। কিন্তু সে যখন ঘরের মধ্যে আসতো তখন বিমলকে ক্ষতি করার চেষ্টা করেনি কেন? ঘরের বাস্তব অশুভ শক্তিকে সহজে কোনো ক্ষতি করতে দেয় না। সে ভেতরে ঢুকতে পেরেছিল মাত্র, কিন্তু বিমলকে নিয়ে যেতে পারেনি। যদি নিয়ে যেতে পারত তাহলে তার ক্ষতি আগেই করত। সেদিন তার ক্ষমতা প্রবল হয়ে যাওয়ায় সেই কাজটা করতে পেরেছে। পুরোহিত আমায় অনেক কিছুই বলেছিল, সব কিছু বুঝতেও পেরেছিলাম। এটাও বুঝতে পেরেছিলাম আমার হাতে তাবিজ থাকা সত্ত্বেও ওই অশুভ শক্তির ক্ষমতা পুকুর এবং তার আশেপাশে বেঁচে থাকার জন্য সে আমায় আক্রমণ করতে পেরেছিল। ভালোই ভালোই তারপরে সমস্ত কাজ মিটে যাওয়ার পরে আমি একদিন গৌরপুরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে এলাম। আসার আগে বিমল আমায় হাত জোর করে ধরে বলল, আমার নিজের দাদা থাকলেও আমার জন্য এত কিছু করতো না। তুমি আমার জন্য যা করেছো তা আমি সারা জীবন মনে রাখবো। বিশ্বাস করো, তুমি আবার এসো কিন্তু, হ্যাঁ, সময় করে আবার এসো। গৌরপুরে অনেকবার যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু সেখানে আর যাওয়া হয়ে ওঠেনি। তোরা তো জানিস, এক জায়গায় দ্বিতীয়বার আমার যেতে কখনোই আর ভালো লাগে না। আমরা বুঝলাম গল্প শেষ হয়েছে। বুলটাই বলে উঠল, যাক বাবা, শেষমেশ পেতনির পাল্লায় পড়ে তুমি মরে যাওনি, এইটাই ভাগ্যি। না হলে আর গল্পটা শোনা হতো না। সেই তো, যাতে আমার গল্প শুনতে পাস। গল্প শোনার জন্য আমি মরিনি, তাতে ভালোই হয়েছে। না হলে এমনি এমনি বলে কোনো আফসোস হতো না। আরে বুলটাই তোমার সঙ্গে মশকরা করছে। কিন্তু ননীদের মেয়েটিকে ভূতে ধরেছে, তারও কি এমন কিছু হতে পারে? আগেই তো বললাম, ভূত অনেক রকমের হয়। কোন ভূতে ধরেছে সেটা দেখতে হবে। তারপর কাল সকালে না হয় একবার সবাই মিলে গিয়ে দেখে আসি ব্যাপারটা কি হয়েছে। কি বলিস? হ্যাঁ, আমার কিন্তু মনে হয় ননীদের মেয়েকে পেতনি ধরেছে। আমরা একসঙ্গে বলে উঠলাম, তাহলে? মধু জেঠু উদাসীনের মতো জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বিড়ির অবশিষ্ট অংশটা ফেলে দিয়ে বলল, মেয়েদের চট করে ভূতে ধরে না, তাদের ধরে ছেলে ভূত, আর ছেলেদের ধরে মেয়ে ভূত, যাকে বলে বিপরীত আকর্ষণ। বুঝলি? আমরা বুঝলাম মধু জেঠু কি বলতে চাইল, তবে তার এই কথাটা কিন্তু বিশ্বাস করতে পারলাম না। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে। বুলটাইয়ের মা আবার এক কাপ চা করে নিয়ে এসেছে আমাদের জন্য।